প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে মূলত আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5, যেটার নাম হচ্ছে প্রোগ্রামিং ভাষা, সেই অধ্যায়ের আহ, যে সৃজনশীলগুলো আছে, যেটা হচ্ছে ঢাকা বোর্ড 2024-এ আসে, সেই সৃজনশীলটা আমরা সলভ করব। তো এটা আমরা দেখবো অ্যাকচুয়ালি কিভাবে সৃজনশীলটা সলভ করতে হবে এবং কোন প্রসেসে সলভ করতে হবে। তো যাই হোক, আমরা একটু দেখি প্রশ্নটা। এটা ঢাকা বোর্ড 2024-এ আসে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে একটা ধারা আছে অ্যাকচুয়ালি, যেটা হচ্ছে কি 9 স্কোয়ার প্লাস 12-এর উপর স্কোয়ার আছে প্লাস 15-এর উপর স্কোয়ার আছে প্লাস ডট 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 দিয়ে প্লাস 90-এর উপর স্কোয়ার আছে। তার মানে আমরা একটা ধারা দেখতে পাচ্ছি যেখানে বলা যায় এটা স্কোয়ার একটা ধারা আর কি, মানে বর্গে বর্গ আছে এমন একটা ধারা আর কি, ঠিক আছে। তো যাই হোক, বা স্কয়ার সিরিজ বলা যায় এটাকে। তো তারপরে এখান থেকে প্রশ্নগুলো আমরা একটা দেখি। ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে মেশিন ভাষা কি। ঠিক আছে, মেশিন ভাষা কি এটা আমরা জানবো বিস্তারিত। এটা ক নাম্বার 1 মার্কের কোশ্চেন। তারপর বলছে সি একটি কেস সেন্সিটিভ ভাষা ব্যাখ্যা করো। তো এটা একটা সুন্দর কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। সি একটি কেস সেন্সিটিভ ভাষা কেন, এটা আমরা ব্যাখ্যা করব। তারপর গ নাম্বার কোশ্চেনে বলা হয়েছে যে উদ্দীপকের ধারাটির যোগফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম তৈরি করো। তার মানে এই ধারাটার যোগফল নির্ণয়ের জন্য আমাদের অ্যালগোরিদম লিখতে হবে, ঠিক আছে। আর তারপরে বলছে যে উদ্দীপকের ধারাটির যোগফল প্রদর্শনের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখো। অর্থাৎ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বা সি প্রোগ্রামিং ভাষায় একটা আমাদের প্রোগ্রাম লিখতে হবে, ঠিক আছে, যেটা আমাদের অ্যাকচুয়ালি এই ধারাটার যোগফল বের করে দিবে। তো যাই হোক, আমরা এখন দেখবো যে কিভাবে এটা সলভ করা যায় অ্যাকচুয়ালি। তো প্রথমত আমরা ক নাম্বার এবং খ নাম্বার কোশ্চেনটা দেখি প্রথমে। তো ক নাম্বার কোশ্চেনে বলা হয়েছে যে মেশিন ভাষা কি। তো মেশিন ভাষা হলো কম্পিউটারকে বোঝানোর জন্য ব্যবহৃত ভাষা, ঠিক আছে। কম্পিউটারকে বোঝানোর জন্য ব্যবহৃত ভাষা যা সরাসরি কম্পিউটার প্রসেসর, এই প্রসেসরটাকে সিপিইউ বলা হয়, যেটার ইংলিশ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ঠিক আছে। তো দ্বারা বোঝা এবং কার্যকর করা যায়। তার মানে এই মেশিন ভাষা সিপিইউ বোঝে এবং সেই নির্দেশনা অনুযায়ী কাজ করে অ্যাকচুয়ালি। তো এটি শুধুমাত্র 0 এবং 1, এইটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে 0-1 নিয়ে গঠিত হয় এবং কম্পিউটারের হার্ডওয়্যার এই ভাষা বুঝতে পারে এবং নির্দেশ অনুযায়ী কাজ করে, ঠিক আছে। তো এইটুকু লিখলেই হয়ে যাবে, যেহেতু 1 মার্কের কোশ্চিন, বেশি বড় না লিখে জাস্ট 2 লাইনের লিখলেও হবে, ঠিক আছে। তো তোমরা এই সম্পূর্ণটা 0 আর 1 দিয়ে আহ, এই পর্যন্ত লিখেই যদি শুধুমাত্র রাখে দাও তাও হবে আর কি, ঠিক আছে। মানে প্রথম এই 1 লাইন, তারপরে এই পর্যন্ত আর কি, 0 আর 1 নিয়ে গঠিত এই লাইন পর্যন্ত লিখলেও হবে, যেহেতু 1 মার্কের কোশ্চেন এটা, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তার মানে আমরা মেশিন ভাষা মূলত 0 এবং 1 নিয়ে গঠিত ভাষা হচ্ছে মেশিন ভাষা। কারণ আমরা জানি যে ডিজিটাল ডিভাইস বা কম্পিউটার অ্যাকচুয়ালি 0 আর 1 ছাড়া অন্য কিছু বুঝে না। তো কম্পিউটার বা একটা মেশিন যেই ভাষা বুঝে, যেই ভাষা নিয়ে কাজ করে, সেটাই হচ্ছে আসলে মেশিন ভাষা, ঠিক আছে। তো যাই হোক, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপর খ নাম্বার কোশ্চেনে বলছে যে সি একটি কেস সেন্সিটিভ। এই কেস সেন্সিটিভ এর অর্থটা আমাদের একটু ভালো মতো বুঝতে হবে, ভাষা। তো কেস সেন্সিটিভ ভাষা ব্যাখ্যা করো, ঠিক আছে। তো এখানে এটা আমরা এইভাবে অ্যান্সার করতে পারি যে সি বলতে আসলে এখানে সি প্রোগ্রামিং ভাষাকে বোঝানো হয়েছে। তো সি ল্যাঙ্গুয়েজ হলো একটি প্রোগ্রামিং ভাষা যা ক্যাশ সেন্সিটিভ ভাষা। এই ক্যাশ সেন্সিটিভের ইংলিশটা একটু দেখো এখানে, ক্যাশ, ঠিক আছে। ক্যাশ মানে এখানে বোঝানো হয়েছে আপার ক্যাশ আর লোয়ার ক্যাশ, মানে যে আমাদের এ বি সি ডি ইত্যাদি যে আলফাবেটগুলো আছে বা বর্ণগুলো আছে, এই বর্ণগুলা ছোট হাতের আছে না বড় হাতের আছে, এই বিষয়টাকে বোঝানো হয়েছে, ঠিক আছে। আর সেন্সিটিভ মানে যেটা বোঝায়, তো এর মানে হলো যে সি ভাষায় বড় হাতের অক্ষর যেটাকে আপার কেস বলা হয়। এখানে একটু খেয়াল করো, বড় হাতের অক্ষর যেটাকে আপার কেস লেটার বলা হয় এবং ছোট হাতের অক্ষর যেটাকে কি বলা হয় বলো, লোয়ার কেস লেটার বলা হয়, ঠিক আছে। তো আলাদা করে অক্ষর হিসেবে বিবেচনা করা হয় বা বিবেচিত হয়। তার মানে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপার কেস যেটা, আপার কেস লেটার যেগুলো আছে এবং লোয়ার কেস লেটার যেগুলো আছে, এগুলো কিন্তু আলাদা। মানে আপার কেস আলাদা একটা অক্ষর হিসেবে বুঝেছে, আর লোয়ার কেস আলাদা অক্ষর হিসেবে বুঝে। তার মানে আমরা বলতে পারি যে আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা যদি বড় হাতের এ এবং একটা, সাপোজ আমরা একটা যদি বড় হাতের এ লিখি আর একটা যদি ছোট হাতের এ লিখি, এই দুইটার মধ্যে ডিফারেন্স আছে। এটাকে সে আলাদাভাবে বুঝে, এটাকে আলাদাভাবে বুঝে, ঠিক আছে। তো যদিও আমরা এগুলো উচ্চারণ করি এ, মানে বড় হাতের হোক আর ছোট হাতের হোক উচ্চারণ কিন্তু করি এ, কিন্তু এটা আপার কেস মানে এটা আলাদা একটা মিনিং আছে, এটা লোয়ার কেস মানে আলাদা একটা মিনিং আছে, ঠিক আছে। তো যাই হোক, উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে ভেরিয়েবল, এই যে এখানে একটু খেয়াল করো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো ভেরিয়েবল যে লেখাটা আছে, তাহলে দেখো এখানে কি বলো, প্রথমটা বড় হাতের, পরেরগুলো কিন্তু ছোট হাতের। এবং ভেরিয়েবল এই লেখাটা দেখো এখানে সবগুলাই কিন্তু ছোট হাতের, ঠিক আছে। এবং এইখানে ভেরিয়েবল যে লেখাটা আছে এখানে সবগুলাই কিন্তু কি বলো, বড় হাতের। তারা এইগুলা সবগুলাই কিন্তু আমরা একই উচ্চারণ করতেছি, এটাও ভেরিয়েবল, এটাও ভেরিয়েবল, এটাও ভেরিয়েবল, ঠিক আছে। সবগুলার উচ্চারণ একই। তো সবগুলো উচ্চারণ একই হইলেও তাদের কিন্তু দেখো
ছোট হাতের বড় হাতের ছোট হাতের বড় হাতের এগুলো মিলে আছে এবং এটাতে সবগুলোই ছোট হাতের আছে। তো এগুলি তিনটি কিন্তু আলাদা ভেরিয়েবল হিসেবে ধরা হবে। তার মানে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি এই তিনটা যে ভেরিয়েবল লিখছি আমরা প্রতিটাই আলাদা আলাদা ভেরিয়েবল নির্দেশ করবে। তো যাই হোক, অর্থাৎ সি ভাষায় বড় হাতের অক্ষর এই যে এবং ছোট হাতের অক্ষরের মধ্যে পার্থক্য রয়েছে, ঠিক আছে। এবং এটি একে অন্যের তুল্যে একে অন্যের সমতুল্য হিসেবে গ্রহণ করে না, মানে একটা আরেকটার যে সমান, যেটা আমি বুঝাইলাম এই যে ছোট হাতের এ এবং বড় হাতের এ দুইটাই পরস্পর যে সমান, এইটা হিসেবে এটা সে ধরে না, ঠিক আছে, মানে দুইটাই আলাদা আলাদা ধরে। তো অনুরূপে যদি আমি সাপোজ একটা যদি ভেরিয়েবল নিই, তো একটা ভেরিয়েবল আমরা যদি এভাবে নিই, সাপোজ নাম্বারের জন্য একটা যদি নিই নাম, আর একটা যদি নিই ছোট হাতের নাম, এই দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্ট। কারণ কি? কারণ এই যে প্রথম যে লেটারটা আছে নাম্বারের, তো নাম্বারের প্রথম লেটারটা বড় হাতের, এই জন্য এটা আর এটার সাথে এখানে পার্থক্য আছে, এই জন্য এটাকে আলাদা আলাদা ভেরিয়েবল হিসেবে ধরবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো জাস্ট এই যেভাবে লেখা আছে এখানে সুন্দর করে লেখা দেওয়া আছে, এটা যদি তোমরা লেখো তাহলে ফুল 2 মার্ক পাবা। তো আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা গ নম্বর প্রশ্ন দেখি। গ নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে উদ্দীপকের ধারাটির যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম তৈরি করো, ঠিক আছে। তার মানে আমাদের ধারাটা কিন্তু এমন ছিল যে 9 এর উপর স্কোয়ার প্লাস 12 এর উপর স্কোয়ার প্লাস কি বলো 15 এর উপর স্কোয়ার, আচ্ছা এখানে 15 করে দিচ্ছি, 15 এর উপর স্কোয়ার প্লাস কি ডট 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 দিয়ে প্লাস কি আছে 90 এর উপর স্কোয়ার ছিল। তো যাই হোক, এই ধারাটার যোগফল নির্ণয়ের জন্য যে অ্যালগরিদমটা আছে সেই অ্যালগরিদমটা এখানে লেখা হয়েছে সুন্দর করে। তোমরা একটু দেখো, আমি এক্সপ্লেন করি, এক্সপ্লেন করলে আশা করি বুঝতে পারবা। তো দেখো, তার আগে তোমরা যদি অ্যালগরিদম কি এগুলো যদি ভালোভাবে না জেনে থাকো, তাহলে অবশ্যই আগে বই থেকে অ্যালগরিদম জেনে আসবা, বইটাকে ভালো মতো পড়ে আসবা, তারপর সৃজনশীলগুলো অ্যান্সার করতে আসবা। তো অ্যালগরিদম বলতে আমরা বুঝি অ্যাকচুয়ালি কোনো একটি সমস্যার সমাধানের জন্য যদি আমরা যুক্তিমূলক, ঠিক আছে, যুক্তিমূলক বা যুক্তিভিত্তিক বা যুক্তিসম্মত এবং পর্যায়ক্রমিকভাবে ধাপে ধাপে অগ্রসর হয়ে কোনো একটা সমস্যার সমাধান করি, তখন সেই প্রক্রিয়াটাকে বলা হয় অ্যাকচুয়ালি অ্যালগরিদম। তো যাই হোক, সেটাই আমরা দেখতেছি যে এখানে একটা ধারা আছে, এই ধারাটির যোগফল নির্ণয় করতে হবে। তার মানে এটা আমাদের অ্যালগরিদম লিখতে হবে। যোগফল আমরা কিভাবে নির্ণয় করতে পারি, এটার জন্য অ্যালগরিদম লিখতে হবে, ঠিক আছে। তো যাই হোক, এই অ্যালগরিদমটা এইভাবে লিখতে পারি যে ধাপে ধাপে অগ্রসর হইতে হবে এখানে অবশ্যই। তো দেখো, ধাপ একে সবসময় মনে রাখবা, অ্যালগরিদমের ধাপ একটা অবশ্যই কি করতে হবে, আমাদের এই কাজটা শুরু করতে হবে। মানে এই কাজটা যে আমরা করতেছি, একটা ধারার যে যোগফল বের করতেছি, এটা আমরা শুরু করলাম। তো এই জন্য ধাপে গিয়ে লিখতে হবে শুরু করি। কোনো কোনো বইয়ে দেখবা যে শুরু করি না লিখে শুধুমাত্র শুরু লিখবে, ঠিক আছে, তো সেটা লিখলেও হবে, কোনো সমস্যা নেই। তারপর ধাপ 2 আমরা যেটা করবো অ্যাকচুয়ালি, যে চলক হিসেবে i = 9 এবং sum = 0 নিই। তো মনে রাখবা, i হচ্ছে নির্দেশ করতেছে প্রথম যে ইয়াটা আছে, i নির্দেশ করতেছে অ্যাকচুয়ালি প্রথম যে আসলে আমাদের এই প্রথম যে ইয়াটা আছে আর কি, ডিজিটটা আছে, এটাকে নির্দেশ করতেছে, ডিজিট বা সংখ্যা বলতে পারি। প্রথম সংখ্যাটা হচ্ছে i, তার মানে এটা থাকতেছে, মানে এই ডিজিটটা নিচ্ছে আমরা i এর মধ্যে। পরবর্তীতে i এর ভ্যালু কিন্তু আমরা বাড়াবো 3 3 করে। দেখো এটার মধ্যে ডিফারেন্স কত বলো 3, তার মানে 9 এর সাথে 3 যোগ করলে কত হয় 12 হয় বা 12 হয় আর কি, ঠিক আছে। তো অনুরূপে 12 এর সাথে যদি 3 যোগ করি তাহলে কত হয় বলো 15 হয়, ঠিক আছে। তো অনুরূপে এভাবে চলতে থাকবে, 15 পরবর্তী ডিজিটটা যেটা আসবে 18 বা 18 এর উপর স্কয়ার, তো এভাবে চলতে থাকবে, এভাবে চলতে চলতে 90 পর্যন্ত পৌঁছাবে। তো যাই হোক, এই জন্য আমরা i = 9 নিলাম, এটা প্রাথমিক ভ্যালু সবসময় মনে রাখবা। এখানে যদি 9 না থেকে যদি অন্য কিছু হইতো তাহলে সেই ডিজিটটাই আমরা নিতাম, ঠিক আছে। তারা বিভিন্ন রকম হইতে পারে আর কি। তো যাই হোক, তারপরে কি আছে, আমরা একটা সাম নামে একটা ভেরিয়েবল নিছি। এগুলো কিন্তু ভেরিয়েবল, ভেরিয়েবল বলতে কি বুঝে, যাদের মধ্যে আমরা একটা নির্দিষ্ট মান রাখবো এবং প্রয়োজন অনুসারে চেঞ্জ করব, ঠিক আছে, যেটা আমরা চলক বলে থাকি বাংলায়। তো যাই হোক, সাম নিলাম। সাম হচ্ছে কি সামেশন, সামেশনের বাংলা মানে যোগফল আর কি, যোগফলের ইংলিশ হচ্ছে সামেশন, সামেশনের সাম নিছি আমরা। তো এর মধ্যে আমরা যোগফলটা রাখবো অ্যাকচুয়ালি, এই জন্য সাম নিছি এবং এটা একটা ভেরিয়েবল। তো যেহেতু এখন পর্যন্ত আমরা কোনো কিছুই যোগ করি নাই, এই জন্য সাম = নিছি কি বলো 0, অর্থাৎ তার মধ্যে বর্তমানে আছে 0, এটাই। তো যাই হোক, এখন এখানে একটা বিষয় তোমরা মনে রাখবা, এখানে কিন্তু লাস্ট যে সর্বশেষ যে পদটা আছে, সর্বশেষ পদটা হচ্ছে কত বলো 90। তার মানে 90-র আগে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে পাইলে তাদের বর্গ যেটা আছে বর্গগুলোকে কিন্তু আমরা যোগ করব। তবে এখানে একটা সিকোয়েন্স মেনটেন করতে, সেই জিনিসটা তোমরা মনে রাখবা। তো সেটা হচ্ছে কি 3 3 করে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। প্রথম পদটা হচ্ছে আমাদের 9 এবং পরবর্তী পদগুলো 3 3 করে বৃদ্ধি পাচ্ছে এবং সর্বশেষ পদটা হচ্ছে এখানে 90। তো যাই হোক, আর সর্বশেষ পদ যদি না থাকতো, অনেক সময় তোমরা একবার দেখবা যে ধারা n² লেখা আছে, n² থাকলে এই ইনপুট হিসেবে n এর মান ইউজারের কাছ থেকে নিতে হইতো। মানে যে তোমাকে এই ধারাটা দিবে তাকে অবশ্যই n এর মানটা তো বলতে হবে, n এর মান না বললে তো আমরা তার যোগফল বের করতে পারি না, তাই না। তো যাই হোক, n এর মান দেওয়া থাকলে তখন মানে n² এভাবে থাকলে তখন ইনপুট নিতে হবে আর কি।
তো যাই হোক, আমরা এখানে ইনপুট নেওয়ার কোনো কাজ নাই তো মূলত। তারপর যদি, তো এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই হবে যদি, তো যদি কি হয়, আই লেস দেন অর ইকুয়ালস টু কি হয়, 19 হয়, ঠিক আছে, 90 হয় আর কি। তো অর্থাৎ আই এর মান যদি 90 চেয়ে ছোট বা সমান হয়, এই যে এখানে দেখো এই চিহ্নটা, এখানে আমি দেখে একটু, এই চিহ্নটা কিন্তু কি লেস দেন, ঠিক আছে। তো এই যে আই লেস দেন অর ইকুয়াল মানে এটা একটা ইকুয়াল দিতে হবে, কি হয় বলো, 90। অর্থাৎ আই এর মান যদি 90 চেয়ে ছোট বা সমান হয় তাহলে এই কন্ডিশন কি বলো, ট্রু, ঠিক আছে। তাহলে প্রথম ভ্যালু যেহেতু 9, তার মানে আমরা এই কনসেপ্ট অ্যাপ্লাই করব, এই যে 9 লেস দেন অর ইকুয়াল টু কি বলো, 90, ঠিক আছে এটা। তো যাই হোক, এত যদি হয় তবে ধাপ 4-এ যাই। তো ধাপ 4-এ গিয়ে দেখি আমরা কি করতেছি অ্যাকচুয়ালি। তো ধাপ 4-এ গিয়ে সাম ইকুয়ালস টু সাম প্লাস আই ইন্টু আই নির্ণয় করি, ঠিক আছে। অর্থাৎ সামের মধ্যে আগে যে সামেশনের মানটা ছিল সেটা আমরা রাখতেছি এবং আই ইন্টু আই করতেছি। দেখো এটা কিন্তু ইন্টু, এস্টিক চিহ্নটা যেটা আছে এটা কিন্তু ইন্টু, এই যে আই স্কোয়ার আছে, আই স্কোয়ারকে কিন্তু আমরা এইভাবে প্রকাশ করি, সি প্রোগ্রামে বা অ্যালগরিদমে এভাবে লিখতে হবে এটাকে, ঠিক আছে, যে আই ইন্টু আই। তো এখানে একটা বিষয় মনে রাখবা, আর এভাবে অ্যাস্টেরিক চিহ্ন দিয়েই তোমাকে গুণটা প্রকাশ করতে হবে। এই চিহ্নগুলো অবশ্যই তোমরা বই থেকে দেখবা, ঠিক আছে। এটা যদি হয়, দেখো এই কন্ডিশন ট্রু হইলে এখানে গেলাম, 4 নং ধাপে গেলাম। যদি না হয় তাহলে কোথায় যাব, 6 নং ধাপে গিয়ে যাবো। তো যাই হোক, 6 নং ধাপে গিয়ে আমরা মূলত, এটা কখন হবে না বলতো, যখন আয়ের ভ্যালুটা 90-এর থেকে বেশি হয়ে যাবে। যখন আয়ের ভ্যালুটা 90-এর চেয়ে বেশি হয়ে যাবে তখন তো সেটা ধারার বাইরে থাকতেছে, তাই না। তো তখন তো সেটাকে আমরা আর যোগ করবো না। তো এই জন্যই তখন 6 নং ধাপে গিয়ে কি করবে, আউটপুট হিসেবে সামের মান প্রদর্শন করবে এবং পরবর্তীতে শেষ করবে। আর এর মাঝে যদি সাপোজ এই কন্ডিশনটা ট্রু হয়, ট্রু হলে নিচের ধাপে যাবে, অর্থাৎ 4 নং ধাপে যাবে। 4 নং ধাপে গিয়ে তো আমি বললাম যে সাম ইকুয়ালস টু সাম প্লাস কি হলো, আই ইন্টু আই হলো, ঠিক আছে। অর্থাৎ আমি যদি একটু দেখাই, এখানে আমি একটু এই মানগুলা ইরেজ করে দেখাই। তো আমি যদি দেখাই তাহলে প্রথমত আমরা যেটা হচ্ছে সাম আছে, সামের মধ্যে কত রাখছি বলতো, সামের মধ্যে 0 রাখছি। তো প্রথমত সামের মধ্যে 0, পরবর্তীতে যদি আমরা যে সংখ্যাগুলো আছে এগুলা যদি আমরা যোগ করি তাহলে সামের মধ্যে কিন্তু একটা মান থাকবে আর কি, ঠিক আছে, যেটা যোগ করব সেই মানগুলো থাকবে। আচ্ছা, এগুলো একটু আমি ইরেজ করে দিই। তো যাই হোক, এটা আমি একটু এক্সপ্লেন করি, তোমাদের এক্সপ্লেন করলে আশা করি তোমরা বুঝতে পারবা। আর একটা অ্যালগরিদম অনেক ভাষায় লেখা যায়, তোমার নিজের ভাষায় কিছু অ্যাড করতে পারো এখানে, ঠিক আছে। তো যাই হোক, আমরা এখন আসি। আচ্ছা, আর এখানে যেটা আছে যে সাম ইকুয়ালস টু সাম আই ইনটু আই, এটা করে কিন্তু পরবর্তীতে আমরা কি করব, আমরা জানি যে ভ্যালুটা 3 3 করে বৃদ্ধি পাচ্ছে, পরবর্তীতে কিন্তু আমরা নেক্সট যে সংখ্যাটা আছে সেখানে যাব, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি যে 9-এর পরে, আমরা ধারাটাতে দেখছিলাম যে 9-এর পরে কি আছে বলো, 12 আছে। তার মানে আই ইকুয়ালস টু আই ইন্টু কি, আই প্লাস কি করছি আমরা, 3 করছি। তো এত নির্ণয় করি এবং কি ধাপ 3-এ যাই। কারণ কি, কারণ এই যে 12 আমরা নির্ণয় করলাম, আয়ের ভ্যালু কিন্তু তখন 12 হয়ে যাবে। 12 হয়ে যে নির্ণয় করলাম সেটা কিন্তু আমাদের যোগের মধ্যে রাখতে হবে এবং কন্ডিশন চেক করতে হবে সেটা আসলে 90 চেয়ে ছোট কিনা। তো এই জন্য কি, যে ধাপ 3-এ গিয়ে চেক করতেছি যে যদি আহ, যদি আই লেস দেন অর ইকুয়ালস টু কি হয়, 90 হয়, তবে ধাপ 4-এ যাই, অন্যথায় ধাপ 6-এ যাই। তো যেহেতু 12-12-র জন্য এটা কন্ডিশন ট্রু হবে, ট্রু হওয়ার কারণে কিন্তু আবার সাম ইকুয়ালস টু সাম ইন্টু আই করবে, ঠিক আছে। আচ্ছা, আমি একটু এটা তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, আমি যেটা বলছিলাম অ্যাকচুয়ালি, তো কিভাবে কাজটা হচ্ছে এই প্রক্রিয়াটা আমি একটু দেখাই, ঠিক আছে। তো এখানে কি, প্রথমে আমরা আমরা প্রাথমিকভাবে আয়ের ভ্যালু পাইছি, প্রাথমিকভাবে যদি আমি বলি আয়ের ভ্যালু পাইছি আমরা কত বলো, 9। এবং সামের মধ্যে কত আছে বলো, সামের মধ্যে বর্তমানে আছে 0, কারণ কোনো কিছু আমরা যোগ করি নাই। তো পরবর্তীতে সামের ভ্যালুটা আপডেট হবে, এই যে সাম ইকুয়ালস টু কি হবে তাহলে, সাম প্লাস আই, আই ইন্টু আই, ঠিক আছে। তাহলে সাম আগে কত ছিল, 0 ছিল, এই যে এখান থেকে সামটা 0 পাচ্ছি আমরা, 0 প্লাস আই ইন্টু আই, আই ইন্টু আই মানে কি বলো, এই যে 9 ইন্টু 9, এটাই কিন্তু 9 ইন্টু 9 করলে কিন্তু 9 স্কোয়ার, ঠিক আছে। কারণ আমরা জানি 9 ইন্টু 9 করলে কত হয়, 9 ইন্টু 9 করলে কত হয়, 81 হয়। তো 81 এত 9-এর উপর স্কোয়ার, 9-এর উপর স্কোয়ার করলেই তো 81 হয়, তাই না। তো এটাই, যাই হোক, এখান থেকে পরবর্তীতে সামের ভ্যালুটা আপডেট হয়ে হয়ে যাবে 81/81, ঠিক আছে, 81। তো সাম ইকুয়ালস টু পরবর্তীতে থাকবে কি বলো, 81। তো এইভাবে পরবর্তীতে আয়ের ভ্যালু কি হবে, 3 করে বৃদ্ধি পাবে। তো 3 করে বৃদ্ধি পেয়ে, আগে যেহেতু আয়ের ভ্যালু ছিল আমাদের 9, তো 9-এর পরে আয়ের ভ্যালু কত হবে বলো, এই যে আই ইকুয়ালস টু কি, এই যে 9 + 3 = কত হয়, 12 হয়। 12 এর কষ্টে থাকবে 12। পরবর্তীতে সামের ভ্যালুটা আবার আপডেট হবে, আগে কত ছিল 81, সামের মধ্যে কিন্তু লাস্ট আপডেটেড ভ্যালু ছিল 81, তাই না। তাহলে এই যে 81 প্লাস, তাহলে কি হচ্ছে এবার 12, এই যে 12 × 12, 12 × 12 মানে কি বলো, 12-এর উপর স্কোয়ার, 12-এর উপর স্কোয়ার মানে কত বলো,
144, হিসাব নিকাশ করে দেখবে 144 হয়। তো এটা যোগ করে যেটা থাকবে সেটাই কিন্তু আবার সামের মধ্যে থাকবে। তো এইভাবে লুপটা চলতে থাকবে, এটাকে বলা হয় একটা লুপ। একটা কাজ বারবার করাটা, চক্রাকারে করাটাকে বলা হয় লুপ, ঠিক আছে। তো যাই হোক, এইভাবে যতক্ষণ পর্যন্ত আয়ের ভ্যালুটা 90 এর চেয়ে ছোট বা সমান হবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে। যখন আয়ের ভ্যালুটা 90 এর চেয়ে বড় হয়ে যাবে তখন আর লুপ চলবে না, তখন অন্যথায় যে কন্ডিশনটা আছে এখানে যাবে এবং অন্যথায় 6 নং ধাপে যাবে। 6 নং ধাপে গিয়ে সামের ভ্যালুটা প্রদর্শন করবে, অর্থাৎ সামের কাছে যে মানটা থাকবে সেটা প্রদর্শন করবে এবং তারপরে শেষ করবে। তো শেষ করলে আমাদের যোগফল নির্ণয় করা হয়ে গেল, ঠিক আছে। এটাই, তো এটাই হচ্ছে আমাদের অ্যালগরিদম। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে অ্যালগরিদমটা আমি লিখছি এখানে, এটা লিখলেই হয়ে গেল। এটা লিখবা, একবারে 3 মার্ক পেয়ে যাবা, ঠিক আছে। তো যাই হোক, পরবর্তীতে আমরা নেক্সট যে প্রশ্নটা আছে যেটা হচ্ছে সি প্রোগ্রাম। তো উদ্দীপকের বলছে যে উদ্দীপকের ধারাটির যোগফল প্রদর্শনের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখো। তো এই প্রোগ্রামটা আমি লিখে দিয়েছি, একদম সিম্পল একটা প্রোগ্রাম, ঠিক আছে। তো আমি এখানে মূলত ফর লুপ ইউজ করে লিখছি। তোমরা ফর লুপ না লিখে হোয়াইল লুপ দিয়েও লিখতে পারো, ডু হোয়াইল লুপ দিয়েও লিখতে পারো, বা গো টু যেটা আছে ওইটা দিয়েও করতে পারো। যেহেতু আমাদের স্পেসিফিক ভাবে বলে নাই যে তুমি এই লুপ দিয়ে করো এই লুপ দিয়ে করো, স্পেসিফিক ভাবে না বলার কারণে আমরা একটা সহজ লুপ যেটা ফর লুপ আছে ফর লুপ দিয়ে করছি, ঠিক আছে। তো হোয়াইল লুপ দিয়ে চাইলে তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। তো যে কোনো একটা লুপ দিয়ে করলেই, সঠিকভাবে প্রোগ্রামটা লিখলেই ফুল মার্ক পাবা, অর্থাৎ 4 মার্ক পাবা, ঠিক আছে। যদি ভুল লেখো তাহলে তো সমস্যা। তো যাই হোক, আমরা এখন চলে আসি যে কিভাবে এটা কাজ করে অ্যাকচুয়ালি। তো আমরা যেহেতু এখানে আমরা প্রিন্টএফ ফাংশনটা ইউজ করতেছি, যে প্রিন্টএফ সবার শেষে, প্রিন্টএফের জন্য আমাদের stdio.h যেটা আছে এই হেডার ফাইলটা লাগে, ঠিক আছে। এই হেডার ফাইলটা লাগে, তো এটাকে হেডার ফাইল বলা হয় stdio.h, যেটাতে বোঝায় std মানে বোঝায় স্ট্যান্ডার্ড, আইতে বোঝায় ইনপুট, ওতে বোঝায় আউটপুট, ঠিক আছে। আর এই হেডার ফাইলগুলো .h এক্সটেনশন যুক্ত হয়, এই জন্য আমরা ইনক্লুড stdio.h নিছি। তারপর ইন্টিজার মেইন নিছি। এখানে ইন্টিজার মেইন না নিয়ে শুধুমাত্র মেইনও নেওয়া যায়। ইন্টিজার মেইন মানে বোঝায় যে এটা একটা ফাংশন যার রিটার্ন টাইপ হচ্ছে ইন্টিজার, অর্থাৎ এটা একটা ইন্টিজার টাইপের, মানে শেষে এই প্রোগ্রাম এই আর কি, প্রোগ্রাম শেষে অর্থাৎ এই ফাংশনটার কাজ শেষে সেটা একটা ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন করবে, এটাই। তো যাই হোক, তারপর মেইন ফাংশন এটা অ্যাকচুয়ালি। তো মেইন ফাংশন থেকে কোনো একটা প্রোগ্রামের কাজ করা শুরু হয় বা এক্সিকিউট হওয়া শুরু হয়, তো এই জন্য মেইন ফাংশনের ভিতরে চলে আসবে। আর একটা বিষয় মনে রাখবা, ইন্টিজার মেইন নিলে কিন্তু আমাদের সবার শেষে রিটার্ন জিরো নিতে হয়, এই জন্য আমরা রিটার্ন জিরো নিছি, ঠিক আছে। না নিলেও সমস্যা নাই, যদিও অটোমেটিকলি সেটা কম্পাইলার বুঝে নেয়। তো যাই হোক, তবে রিটার্ন জিরো নিতে হবে। আর যদি তোমরা শুধুমাত্র মেইন নাও তাহলে রিটার্ন জিরো না নিলেও চলবে, শুধুমাত্র মেইন লিখলেই হবে। তো তারপর আমরা কি নিলাম বলো, আমাদের যে ধারাটা ছিল কি ছিল, এটা যে 9 এর উপর স্কোয়ার প্লাস কি 12 এর উপর স্কোয়ার প্লাস 15 এর উপর স্কোয়ার প্লাস কি ডট 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 প্লাস 90 এর উপর কি বলো স্কোয়ার। তো এখান থেকে আমরা আসি যে প্রথম ভ্যালুটা যেহেতু 9, আর এগুলা রাখবো একটা ভেরিয়েবলে, যেটা আমরা একটু আগে কাজটা করলাম, এই জন্য আই যেটা ভেরিয়েবল একটা নিলাম আমরা, আই এর মধ্যে আই 9 এর ভ্যালুটা থাকবে। পরবর্তীতে সাম যেটা যোগফল, যোগফল যোগফলটা থাকবে সাম নামক ভেরিয়েবলে, যেটা আমি প্রাথমিকভাবে জিরো সিলেক্ট এখানে জিরো লিখে দিছি, কারণ প্রথমে তার কোনো যোগফল নাই, কোনো কিছু যোগ করি নাই, ঠিক আছে। তো যাই হোক, তারপর একটা ফর লুপ চালাইছি। ফর লুপ চালাই কি করছি আমরা, এই যে i = 9 করছি, এটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন, ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন। i = যে 9 লিখছি, এটা হচ্ছে প্রথম ভ্যালু, ঠিক আছে, এটাকে বলা হয় ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন। এখানে i হচ্ছে একটা ভেরিয়েবল, ঠিক আছে। আর একটা কন্ডিশন দিছি, কন্ডিশন হচ্ছে কি বলো, যে i <= কি যদি হয় 90 হয়, এটা হচ্ছে কন্ডিশন। এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে লুপের ভিতরে আসবে। মনে রাখবা, কন্ডিশন ট্রু হলে অনলি লুপের ভিতরে ঢুকবে, যদি কন্ডিশন ফলস হয় তাহলে লুপের ভিতরে ঢুকবে না, লুপ থেকে বের হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, যেহেতু আমাদের প্রথম ভ্যালু 9, এটা এবং 19 এর চেয়ে ছোট, এই জন্য কন্ডিশন ট্রু নিশ্চয়ই, কারণ কি যে 9 <= কি 90, তাহলে কন্ডিশন কি ট্রু কিনা, তো নিশ্চয়ই কন্ডিশন ট্রু, কারণ এদিকে তো আসলেই ছোট 9, তাই না। তো এই জন্য ভিতরে যাবে, ভিতরে গিয়ে কি করবে বলো, সাম সাম প্লাস i ইন্টু আই। তো একটু আগে যে অ্যালগোরিদমটা দেখলাম, সেম বলা যায়, একই রকম কাজ করছে এখানে, ঠিক আছে। তবে এটা শুধু প্রোগ্রামটা লিখতে হচ্ছে, এটাই, মানে ওয়ার্ক ফ্লো একই রকম, যে কিভাবে কাজ করে সেটা একই রকম, শুধু এখানে আমাদের অ্যালগোরিদমটা মানে যে প্রোগ্রামটা লিখতে হচ্ছে, প্রোগ্রামে লিখতে হচ্ছে। তো সাম ইকুয়ালস টু সাম প্লাস i ইন্টু আই লিখলাম আমরা, ঠিক আছে। তো পরবর্তীতে যখন আমরা যোগ করে ফেললাম, পরবর্তীতে আয়ের ভ্যালু বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাওয়ার জন্য এই যে ইনক্রিমেন্ট সেকশন যেটা আছে এটাকে বলা হয় ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। এখানে যেহেতু বৃদ্ধি পাচ্ছে সেই জন্য এটাকে বলবো আমরা ইনক্রিমেন্ট, যদি হ্রাস পাইতো তাহলে ডিক্রিমেন্ট বলতাম, ঠিক আছে। তো যাই হোক, বৃদ্ধি পাচ্ছে যেহেতু, তাহলে কি হচ্ছে বলো, i+i+3 আর কি, অর্থাৎ আয়ের ভ্যালু আগে ছিল i+3, মানে কি আয়ের ভ্যালু আগে ছিল 9, 9+3 করলে কত হয় বলো, 12 হয়। অর্থাৎ পরবর্তী ভ্যালু যেটা আছে 12, এই যে এটাকে ইন্ডিকেট করতেছে, ঠিক আছে। 12 এর উপর যেহেতু স্কয়ার, তো পরবর্তীতে এটা তারপর চেক করবে কন্ডিশনটা, যে আসলে 12 আসলে যে এভাবে কন্ডিশন চেক করবে যে 12 19 এর চেয়ে, যে 90 এর চেয়ে ছোট ছোট বা সমান কিনা। হ্যাঁ, 12 তো 90 এর চেয়ে ছোট, তাই না। তো ছোট হওয়ার কারণে আবার লুপে যাবে, লুপে গিয়ে কি করবে বলো, সাম ইকুয়ালস টু সাম প্লাস i ইন্টু আই করবে, ঠিক আছে। অর্থাৎ সামের মধ্যে আবার এই আগের যে সামের ভ্যালুটা আছে, আগের ভ্যালুটা এবং
এখন যে আয়ের ভ্যালুটা পেলাম, আয়ের উপর স্কয়ার, এই দুইটা যোগ করে রাখবে। তো এইভাবে কতক্ষণ পর্যন্ত আমরা যোগ করব? যতক্ষণ পর্যন্ত 90 না হয়, আয়ের ভ্যালু 90 সমান বা ছোট হয় ততক্ষণ পর্যন্ত আমরা যোগ করব, ঠিক আছে? যদি 90 চেয়ে বড় হয়ে যায় তখন কি হবে? লুপে আর যাবে না, কন্ডিশন তখন ফলস হয়ে যাবে, লুপে আর যাবে না। না গিয়ে কি করবে তখন? প্রিন্ট করবে। এখানে যে প্রিন্ট করবে সাম, এখানে আমরা লিখছি সাম ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি। এই পার্সেন্টেজ ডি কিন্তু বোঝায় কোনো একটা ইন্টিজার টাইপের ডাটা যদি আমরা ডাটার আউটপুট দেখাতে যাই বা প্রিন্ট করতে চাই অথবা ইনপুট হিসেবে নিতে চাই, তখন কিন্তু পার্সেন্টেজ ডি ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হয়। এটাকে ফরম্যাট স্পেসিফায়ার বলা হয়, ঠিক আছে? তো যাই হোক, এখানে সাম যেটা লেখা আছে তার মানে আমরা চাচ্ছি যে সাম যে ভেরিয়েবলটা আছে, সাম ভেরিয়েবলের মানটা প্রকাশ করতে, এই প্রদর্শন করতে। কারণ কি? কারণ এই যে সাম ভেরিয়েবলটা আমরা নিছি উপর ইন্টিজার টাইপের, এর মধ্যেই তো আমরা যোগফলগুলো রাখলাম, তাই না? এই যে সামের মধ্যে রাখলাম, তো এটাই আমরা এখান থেকে দেখাচ্ছি। এই জন্যই পার্সেন্টেজ ডি দিয়ে এইদিকে, ঠিক আছে, কমা দিয়ে সাম নিতে হয়েছে, এটাই। তারপর রিটার্ন জিরো, রিটার্ন জিরো মানে বোঝায় আসলে প্রোগ্রামটা শেষ। এবং এই যেটা মেইন ফাংশনে যেহেতু এখানে ইন্টিজার টাইপ নিছি আমরা, রিটার্ন টাইপ, এই জন্য রিটার্ন করছি কি বলো? জিরো। তো এটাই আসলে প্রোগ্রামটা, ঠিক আছে? তারপর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করা হয়েছে আর কি। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এই প্রোগ্রামটা, এবং এটাই আমি এখন তোমাদের দেখাবো লাইভ কিভাবে এটা কাজ করতেছে, এটা সরাসরি আমি দেখাবো, ঠিক আছে? তো আমি ওয়েবসাইট থেকে দেখাবো, একটা অনলাইন কম্পাইলার থেকে দেখাবো। তোমরা চাইলে নিজেরাও এই কম্পাইলারগুলো ইউজ করতে পারো, বা কোনো আসলে মোবাইলের অ্যাপস ইউজ করে করতে পারো এটা, ঠিক আছে? তো যাই হোক, আমরা এখন দেখি প্রোগ্রামটা আসলে কিভাবে করা যায়। দেখো ওইখানে যে প্রোগ্রামটা আছে অ্যাকচুয়ালি সেই প্রোগ্রামটা আমি এখানে লিখছি, দেখো হুবহু কিন্তু সেম। আচ্ছা, এখানে একটা বিষয়, আমি এখানে হোয়াইল দিয়ে করছি, হোয়াইল দিয়ে লেখা ছিল এটা। তো হোয়াইল দিয়ে না করে এবার আমি ফর দিয়ে করব। প্রথমে আমি ফর দিয়ে দেখাবো, তারপর হোয়াইল দিয়ে দেখাবো, ঠিক আছে? তো হোয়াইল দিয়ে আগে ছিল, তো যাই হোক ফর দিয়ে তাহলে কি ছিল বলো তো? ফর এটা ছিল আই গস টু কি ছিল? 9 ছিল। তারপরে কি ছিল বলো? আই লেস দেন অর ইকুয়ালস টু কি ছিল বলো? 90 ছিল। তারপরে কি ছিল বলো? আই ইকুয়ালস টু কি ছিল? আই প্লাস এই যে 3, ঠিক আছে? এটাই ছিল। এবং লুপের ভিতরে যেটা ছিল যে সাম ইকুয়ালস টু কি বলো? সাম ইকুয়ালস টু সাম প্লাস আই ইন্টু আই, আই ইন্টু আই কিন্তু, ঠিক আছে? যে আই ইন্টু আই, এটাই। তো আর কিন্তু কিছু না, জাস্ট এইটাই প্রোগ্রামটা লিখলে দেখো এখন যোগফলটা প্রকাশ করবে, ঠিক আছে? অর্থাৎ 9 থেকে 90 পর্যন্ত যে নাম্বারগুলো আছে তাদের বর্গ করলে যে যোগফলটা পাই সেটাই প্রকাশ করবে। দেখো রান করলাম, এখনই দেখবা যে আউটপুটটা দেখাবে। এই যে আউটপুট দেখালো যে 85050, ঠিক আছে? অর্থাৎ 85,050, ঠিক আছে? এটাই হচ্ছে আউটপুট। এভাবে আসলে প্রোগ্রামটা কাজ করে, আর এখানে আমাদের কোনো ইনপুট নিতে হচ্ছে না, এই বিষয়টা তোমরা একটু খেয়াল রাখবা। তার মানে আমরা বুঝতে পারছি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে প্রোগ্রামটা ঠিক মতোই কিন্তু কাজ করে এখানে, ঠিক আছে? তাহলে আরেকটা বিষয় আমি তোমাদের দেখাই এখন, যে এটা কিন্তু হোয়াইল লুপ দিয়েও করা যায়, ঠিক আছে? হোয়াইল লুপ দিয়ে কিভাবে করে একটু দেখাই তোমাদের। যদিও আমি হোয়াইল লুপটা ওখানে লিখে দিই নাই, তবে হোয়াইল লুপ দিয়ে এটা করা যায়। তো যাই হোক, হোয়াইল লুপের জন্য অবশ্যই প্রথমে ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করতে হবে। হোয়াইল লুপ দিয়ে করলে ওইটা মানে সেম মার্ক পাবা, ফুল মার্ক পাবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে? প্রথম ভ্যালুটা 9, এর জন্য আমরা 9 নিয়ে নিলাম। তারপর একটা কি নিলাম বলো? হোয়াইল নিলাম। তারপর একটা কন্ডিশন দিতে হবে যে আই লেস দেন অর ইকুয়ালস টু যদি কি হয় বলো? 90 হয়, তাহলে এই যে 90 দিয়ে দিলাম কন্ডিশনে। এবং লুপের ভিতরে, লুপের বডি সেকশনে আমরা যেটা দিব যে সাম ইকুয়ালস টু কি বলো? সাম ইকুয়ালস টু যে সাম, আচ্ছা সাম প্লাস কি বলো? আই ইন্টু আই, ঠিক আছে? তো আই ইন্টু আই করলাম, যে সিম্পল একটা লাইন এটা লিখলাম। এবং পরবর্তীতে কত করে বৃদ্ধি পাচ্ছে বলো? এখানে আমরা ডিক্রিমেন্ট করব, সেটা হচ্ছে না ইনক্রিমেন্ট করবো অ্যাকচুয়ালি, ইনক্রিমেন্ট, ঠিক আছে? বা বৃদ্ধি পাওয়া, সেটা হচ্ছে কি বলো? আই প্লাস 3, ঠিক আছে? আই প্লাস 3, এই যেটা। তো এই প্রোগ্রামটা লিখলে আমি যদি এটা এখন রান করি, এই যে এখান থেকে রান করা মানে এই প্রোগ্রামটা এক্সিকিউট হওয়া বা প্রোগ্রামটা কাজ করা অ্যাকচুয়ালি, ঠিক আছে? এই যে রান করলে আগের মতো আউটপুট দেখাবে আসলে। তোমরা এখন দেখবা এই যে আগের মতো আউটপুট, ঠিক আছে? তার মানে দেখো হোয়াইল লুপ দিয়ে করলেও সেই একই রকম আউটপুট, এবং ফর লুপ দিয়ে করলেও একই রকম আউটপুট। তার মানে তোমরা যদি ফর লুপ লেখো তাহলে ফর লুপে যেটা লিখে দিছি আমি সেটা লিখবা, আর যদি হোয়াইল লুপ দিয়ে লিখতে চাও তাহলে এই যে যে প্রোগ্রামটা আছে অ্যাকচুয়ালি সেটা লিখতে পারো। আমি বড় করে দেখাইলে এইভাবে দেখালাম, ঠিক আছে? তো ফর বা হোয়াইল তুমি যেটা দেখানো কেন কোনো সমস্যা নাই, যে কোনো একটা লুপ দিয়ে করলেই হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এই প্রোগ্রামটা এখানে আছে, এখান থেকে সুন্দর করে লিখে নিবা এবং প্র্যাকটিস করবা। তো আজকে তাহলে এই পর্যন্তই আসলে, ঠিক আছে? তখন থেকে ক্লাসটা দেখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ জানাই। আর পরবর্তীতে অন্যান্য যেই বোর্ডের কোশ্চেনগুলো আছে সেগুলোও তুমি পেয়ে যাবা চ্যানেলে। তো সেগুলোর জন্য এবং অন্যান্য যে অধ্যায়গুলো আছে তাদেরও ক্লাস আছে এবং সৃজনশীলগুলো সলভ আছে। তো এর জন্য তুমি চ্যানেলের প্লে লিস্টে সেকশনে যেতে পারো, এবং সেগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। প্লে লিস্টে গিয়ে, তো এখানে প্লে লিস্টগুলো আছে, সেখান থেকে তুমি স্পেসিফিক যেটা তোমার প্রয়োজন সেই অধ্যায়ের ভিডিও দেখতে পারো, ঠিক আছে? তো আজকে তাহলে এ পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকো সবাই। ওকে।